আমার ভবঘুরে জীবনের শুরুর দিকের ঘটনা। সালটা না, সাল না উল্লেখ করলেও চলবে। মাধু পাগলির সাক্ষাৎ ততদিনে পেয়েছি। আমি বেশ কিছুদিন বীরভূমের মহা শ্মশানে কাটানোর পর বলা যায় কিছুটা হতাশ হয়েই বেরিয়ে পড়েছিলাম আবার গুরুর সন্ধানে। মাইলের পর মাইল পায়ে হেঁটে ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে একদিন পৌঁছালাম নন্দনপুর নামক একটি গ্রামে। গ্রাম না বলে বলা যায় সদ্য গড়ে ওঠা একটা পাড়া। যত দূর চোখ যায় শুধু বড় বড় আম জামের দৈত্যাকার বনস্পতি, তার ফাঁকে ফাঁকে পিঁপড়ের মতো উকি দিচ্ছে ছোট ছোট অস্থায়ী উদ্বাস্তুদের কুড়ে। গ্রামের পথ সরু এবং অমসৃণ। আমি একটি তাল পাতার ছাউনি দেওয়া মাটির বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়লাম। বাড়ির উঠোনে বসেছিলেন একজন বছর 50-এর বৃদ্ধ। আমার দাঁড়িয়ে পড়া ওনাকে দেখেই আমার দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে দেখে আমি একটু এগিয়ে গেলাম তার কাছে। আমায় বলল, বিশ্বমাতার আরাধনা করো বুঝি? আমি অবাক হলাম। বললাম, হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? লোকটি হেসে উত্তর দিল, তোমার শরীরের কিছু লক্ষণ দেখে বুঝলাম বাবা, এক সময় আমিও কম করিনি এই পথে। তবে সেটা বলতে পারো বাধ্য হই। মা বাবা আর অনাথ ছেলেটি ঠাঁই হয়েছিল এক সাধুর আশ্রমে। সেখান থেকেই যেটুকু শেখা। আমার যখন 16 বছর বয়স তখন সাধুজি মারা যান। সেই থেকেই পেটের দায়ে লোকের বাড়ি বাড়ি কাজ করতে শুরু করি, আর ও পথে যাওয়া হয়নি। আমি অবাক হয়ে শুনছিলাম ওনার কথাগুলি। উনি একটু থামতেই বললাম, এখন আপনার কিভাবে চলে তাহলে? বৃদ্ধ চোখ গোল গোল করে বলল, পলাশপুর গ্রামের ভূস্বামী শ্রীধর রায়ের প্রধান ভৃত্য আমি। সেখান থেকে যা টাকা করি উপার্জন হয় তাতে আমার একটা পেটের দিব্যি চলে যায়। তবে এই দিন 15 হলো সেখানে কাজে যাওয়াও বন্ধ হয়েছে। কেন? বাড়িতে এখন কেউ নেই। নায়েব মশাই গেছেন সপরিবার তার মেসো মশাইয়ের বাড়িতে। ফিরবে এখনো দিন 10 বাকি। তাই আর আমার খুব মায়া হলো বৃদ্ধের ওপর। ওনার পাশে বসে বেশ খানিকক্ষণ নানান গল্পগুজব করলাম। কথায় কথায় জানতে পারলাম ওনার নাম প্রাণগোপাল বানুজ্জে। হাত দেখে কোষ্ঠী বিচার করা, ছোটখাটো তাবিজ কবজ করার বিদ্যে ওনার জানা আছে। একসময় প্রাণগোপাল বলল, আমার সাথে কুঞ্জতলার মন্দিরে চলো। ওখানে তুমি কাউকে না কাউকে ঠিক পেয়ে যাবে। এই অনেক উঁচু স্তরের সাধকদের আনাগোনা আছে ওখানে। কথাটা শুনে আমার মনে যেন শত শত সুখের পায়রা একসঙ্গে সশব্দে উড়ে গেল। উৎসুক হয়ে বললাম, আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। আমি এখন পুণ্যস্থানে পৌঁছানোর পর্বে এক মুহূর্ত বিলম্ব করতে চাই না। বৃদ্ধ মৃদু হেসে উঠে তার ঘরের মধ্যে থেকে একটা পুটলি কাঁধে বাঁধিয়ে নিয়ে এসে দাঁড়ালেন। আমি উঠে আর একবার তাকে বিনয়ের সঙ্গে প্রণাম করে তাকে অনুসরণ করতে শুরু করলাম। মানসিক অবসাদ নিয়ে হন্যে হয়ে গুরুর সন্ধানে পথে পথে ঘুরি আমি। তবে সত্যি এই জঙ্গলাকীর্ণ গ্রামের থেকে যে আমার জীবনে এমন একটি সম্ভাবনার পথ খুলে যাবে তা ভাবতেই পারিনি। এসব ভাবতে ভাবতেই হেঁটে চলেছি আমজামের বনের মাঝের সরু মাটির পথ দিয়ে। তবে এখান থেকেই যে আমায় আসন্ন মহাসংকটের ইঙ্গিত দেওয়া হচ্ছিল তা বুঝতে পেরেছি পরে। জীবজন্তুরা সাধারণত একটু ঠান্ডা বা ছায়া বিস্তৃত জায়গাতেই বেশি থাকে, কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানো, এই জঙ্গলের ভেতরে একটা পাখির ডাক তো দূরের কথা, কোনো গাছের কাণ্ডে একটা কাঠবেড়ালিও নেই। ব্যাপারটা খুবই অদ্ভুত লাগলো আমার।
কেবল শুনতে পেলাম দূরে কোনো এক জায়গায় কয়েকটা কাক ক্লান্ত স্বরে ডেকেই চলেছে খানিক তফাতে তফাতে। মাইল 3 হাঁটার পর একটি অপেক্ষাকৃত মোটা রাস্তায় এসে পড়লাম। প্রাণগোপাল বলল, এই রাস্তায় কিছুটা গেলেই কুঞ্জলতার মন্দির। আমি সকালে আমিষ খেয়েছি, আমি আর মন্দির প্রাঙ্গণে যাব না, তোমায় দূর থেকে দেখিয়ে দিয়ে চলে আসব। আমি আপত্তি করলাম না, বরং আরো একটু দ্রুত পায়ে হেঁটে তাকে আমার উৎসাহের পরিমাণটা বোঝালাম। এদিকে জঙ্গলের পরিমাণ পাতলা, রাস্তার দুপাশেই কোমর সমান আগাছার জঙ্গল। প্রাণগোপাল আমায় আরো হাঁটানোর পর একটা ভগ্নপ্রায় পোড়ো বাড়ির সামনে নিয়ে এসে দাঁড় করালো। বলল, এইটা হলো কুঞ্জলতার পুরনো জমিদার বাড়ি। এই বাড়ির উপর প্রান্তে একটি বগলা দেবীর মন্দির আছে, ওখানে পৌঁছে বাকিটা নিজেই বুঝে যাবে। আমি আর ভেতরে যাব না বাবা, আমি আসি। বলে প্রাণগোপাল ওখান থেকে চলে গেল। আমিও মাথা নেড়ে বাড়ির ভেতরের দিকে এগিয়ে যেতে শুরু করলাম। জমিদার বাড়ি ছিল বোধহয় দোমহলা। পুরো বাড়িটির মাত্র একটি জায়গাতেই সেই দৃষ্টান্ত পাওয়া যাচ্ছে, বাকি সব জায়গায় উপরের ঘরগুলি ধসে পড়ে একতলার ছাদের উপর স্তূপাকার হয়ে রয়েছে। আমি ডান দিক বরাবর হেঁটে বাড়ির পেছন দিকটায় এসে দেখি প্রাণগোপালের কথাই ঠিক। বাইরের থেকে বোঝারই উপায় নেই এই ধ্বংসাবশেষটির পিছনের প্রান্তে এমন চাঁদের হাট বসেছে। গোটা 5 সাধু গোল করে বসে নিজেদের মধ্যে কোনো কিছুর ব্যাপারে আলোচনা করছে। প্রত্যেকেরই মুখে একটা বিস্ময়ের ছাপ। আমি আর একটু এগিয়ে যেতেই আমার দিকে তাদের চোখ পড়ল। তৎক্ষণাৎ আমি হাঁটুর উপরে বসে ভক্তি ভরে তাদের উদ্দেশ্যে প্রণাম করলাম। চোখ খুলে পুনরায় সেদিকে তাকাতে আমার শরীরের রক্ত চলাচল কয়েক মুহূর্তের জন্য থেমে গেল। দেখি 5 জন নয়, আমার সামনে বসে আছে একটি খাঁটো ধুতি ও গেরুয়া বসন পরিহিত যুবক বলবো নাকি প্রৌঢ় এটা এখন নয় বাদ রাখছি। এর বয়স নির্ধারণ করা শক্ত, দেখে মনে হয় 30, 40 বা 50 কিছু একটা তো হবে। মুখে কেমন একটা হাসি লেগে আছে সর্বদা। আমায় হাতের ইশারায় ওনার কাছে ডেকে বললেন, এসো, এদিকে এসে বসো। গলার স্বর গম্ভীর হলেও আবেগপরায়ণ। আমার মনে তখন অলৌকিকতার ঝড় বয়ে চলেছে দূরদমনীয় গতিতে। সেই ভাবটা বুঝতে না দিয়ে আমি তার পাশে গিয়ে পদ্মা আসনে বসলাম। সে কিছুক্ষণ আমার দিকে স্থির দৃষ্টিতে চেয়ে রইল, তারপর বলল, তুমি কি জানো তোমার জীবনে তুমি কতটা পুণ্য সঞ্চার করেছো? না বাবা, তবে আপনার পরিচয় নিয়ে আমার মনে অজস্র প্রশ্ন ঘোরাফেরা করছে। আমি কি এখন তার থেকেও গুরুত্বপূর্ণ একটা কাজ তোমায় করতে হবে। সময় চক্রে আমার সাথে তোমার দেখা হয়েছে বহুবার, ভবিষ্যতেও হবে, তাই পরিচয় আদান প্রদান নিয়ে এত উতলা হয়ে পড়ো না। কথাগুলো শুনে আমি আরো বিস্মিত হয়ে পড়লাম। লোকটা বলে কি? এর সাথে আমার আগেও দেখা হয়েছে, কিন্তু কই না তো। আমি তো আমার ফেলে আসা দিনগুলোয় এই চেহারার কাউকে দেখিনি। কিন্তু ক্ষণিকের ভগ্নাংশের পলক স্খলনের ফলে যে বিভীষিকাময় ঘটনা আমার সামনে ঘটে গেল, তাতে কোনো কিছুকে ঠিক বা ভুল বিচার করার মানসিকতা আমি তখন হারিয়ে ফেললাম। নিচু গলায় প্রশ্ন করলাম, বাবা, বিশ্বমাতা সেবা করাই তো আমি আমার জীবনের প্রধান ও শেষ কর্তব্য হিসেবে মনে করি। এছাড়া আপনি কোন কর্তব্যের কথা বলছেন দয়া করে আমায় সে ব্যাপারে অবগত করুন। সেবা করার প্রক্রিয়ার ব্যাপারে তোমায় আগে অবগত করি। তোমার জীবন প্রস্তরে যত মানুষকে তোমার বিশেষ গুণ ও নির্ভীকতার আদলে রক্ষা করতে পারবে,
সেটাই হবে তোমার ইষ্টদেবীর চরণে শ্রেষ্ঠ পুষ্পাঞ্জলি। বিশ্বমাতা সূক্ষ্ম শরীরে সর্বস্তরে বিরাজ করতে পারে না। এই বিশেষ কর্মের জন্য তিনি কৃপাদৃষ্টি বর্ষণ করেন কিছু নির্দিষ্ট মানুষের উপর। মনে রেখো তারানাথ, তাদের মধ্যে তুমি একজন। বিস্ময়তার মেঘ ছেয়েছে আমার সম্পূর্ণ মন অন্তরিক্ষে। যেখানে ওনার মুখে আমার নাম শোনাটাকেও একেবারেই স্বাভাবিক বলেই মনে হলো। হাত জোর করে বললাম, আমায় কি করতে হবে বলুন বাবা। নিজেকে প্রস্তুত মনে করতে পারিনি এখনো, তাই বিপদ সংকুল জায়গায় আমার করণীয় কার্যের প্রতিফলনের বিষয়ে আমি নিশ্চিত হতে পারি না। সর্বদাই মনে হয় এখনো অনেক উচ্চমার্গের মানুষের সঙ্গে আমার পরিচয় হওয়ার আছে। লোকটি আমার কথা শুনে হেসে উঠল, বলল, যত মানুষকে বিপদের থেকে নিষ্পত্তি দিয়ে সুস্থ সুগম পথের দিশা দেখাবে, মনে রেখো ততবারই তুমি সাধনার পথে একটি করে ধাপ পেরিয়ে উপরে উঠবে। তাতেই হবে গুরু লাভ। লোকটির অভিব্যক্তিতে একটা সম্পূর্ণ সুনির্দেশনার ছাপ স্পষ্ট ছিল। কি যেন একটা আছে ওনার চাহনিতে, মন্ত্রমুগ্ধ হয়েছিলাম আমি। ঘোর কাটল ক্ষণিকের নীরবতায়। বললাম, আমায় কি করতে হবে বাবা? পলাশপুরের জমিদার শ্রীধর রায়ের বাড়ির উদ্দেশ্যে এখনই বেরিয়ে পড়ো। ওনার গোটা বংশের উপর থেকে মর্মান্তিক মৃত্যু ঢেউ বয়ে যেতে চলেছে। যদি বিপরীত শক্তি পূর্ণ ক্ষমতা অর্জন করতে সক্ষম হয়, ওই বংশের একটা মানুষও আর বেঁচে থাকবে না। বিদ্যুতের মতো আমার মাথায় চলে এলো প্রাণ গোপালের কথাটা। ওই তো বলেছিল, পলাশপুর গ্রামের ভূস্বামী শ্রীধর রায়ের প্রধান ভৃত্য আমি। সেখান থেকে যা টাকা কড়ি উপার্জন হয় তাতে আমার একটা পেটের দিব্যি চলে যায়। তবে এই দিন 15 হলো সেখানে কাজে যাওয়াও বন্ধ হয়েছে। এত ভেবে আর সময় নষ্ট করো না। আকস্মিকতার মুখোমুখি এখনো তুমি হওনি। লোকটি এই কথাটা ভুল বলেনি। এরপরে আমার সাথে যা যা ঘটল তা এতটাই বিস্ময়কর, এতটাই অপ্রাকৃতিক যে এখনো সে দিনের কথা মনে এলে আমার হৃৎপিণ্ডের স্পন্দনে একটা অস্বাভাবিক চাঞ্চল্যতা লক্ষ্য করি। তারানাথ থামল। লক্ষ্য করলাম তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ধীর হাতে একটা সিগারেট বের করে ঠোঁটে ঝুলিয়ে মুখ তুলে আমাদের দিকে চাইল। আমার বন্ধু কিশোরী সেন বলল, ঠাকুরমশাই ঠিক আছেন তো? তারানাথ সিগারেটটা ধরিয়ে বলল, ঠিক আছি। তবে কি জানো, আমার জীবনে সত্যি এমন এমন সময় নিজেকে ঠিক রাখতে হয়েছে যেখানে একটা স্বাভাবিক মানুষ মানসিকভাবে এতটাই ভেঙে পড়তে পারে যে কর্মের অগ্রগতি তো দূরের কথা, মুখের ভাষা পর্যন্ত হারিয়ে ফেলবে। যাই হোক, শোনো, বাবাজির আদেশ মতো বেরিয়ে পড়লাম পলাশপুর জমিদার বাড়ির উদ্দেশ্যে। ঠিকানা খুঁজে পেতে খুব একটা বেগ পেতে হলো না। জমিদার শ্রীধর রায় এই আগাছার মতো গড়ে ওঠা অঞ্চলের একজন রাজা সমতুল্য ব্যক্তি বললেও ভুল হবে না। তার বাড়ির সামনে পৌঁছানোর পরেই এই মন্তব্যের সার্থকতা আবিষ্কার করতে পারলাম। ব্রিটিশ আমলের সুবিশাল দোমহলা বাড়ি, দুপাশে দুটো পুকুর এবং মাঝের থেকে যানবাহন আসা যাওয়া করার সুবাদে তৈরি করা হয়েছে পাথুরে রাস্তা। এই পথ ধরেই আমি জনশূন্য বাড়ির প্রাঙ্গণে এসে দাঁড়ালাম। সদর দরজায় ঝুলছে মস্ত একটা তালা। প্রাণগোপালের কথা অনুযায়ী জমিদার মশাই ও তার পরিবারের সকলে গেছে তার মেসো মশাইয়ের বাড়িতে। তবে কুঞ্জতলা মন্দির চত্বরের বাবাজির বলা কথা যে অক্ষরে অক্ষরে ঠিক, তা সেখানে দাঁড়িয়ে আমি বেশ অনুভব করছি। বাড়ির দিক ও অবস্থান সবকিছুই বাস্তু অনুসরণ করে হলেও কিছু একটা অমিল যেন অশুভ কালো চাদরের আকার নিয়ে বাড়িটাকে ঘিরে আছে। এমন সময় কানে এলো মৃদু ঘোড়ার ডাকের মতো শব্দ।
নিস্তব্ধ বাড়িতে সেই শব্দ যেন প্রতিধ্বনিত হলো বেশ কয়েকবারের জন্য। আমি শব্দ লক্ষ্য করে বাড়ির ডান দিক বরাবর এগিয়ে যেতেই দেখলাম মূল মহল লাগোয়া একটা বিশাল আস্তাবল রয়েছে এই দিকটায়। ঠিক তার পাশেই পুকুর। যেমন তোমাদের আগেই বললাম, এই পুকুর বাড়ির বাঁ দিকেও আরেকটি আছে। আস্তাবলের সামনে কিছুটা ছাউনি দেওয়া ফাঁকা জায়গা, তারপরেই একটি ফুট 10 উঁচু লোহার গেটের ওপারে বাঁধা আছে 3টি মিশমিশে কালো ঘোড়া। কি বিশাল তাদের চেহারা, শরীর থেকে যেন তেল ঝরে পড়ছে। পরক্ষণেই মাথা এলো, এই কদিন এই অবলা প্রাণীগুলোকে খাবার জোগাচ্ছে কে? জমিদার মশাই ভ্রমণে গেছেন কতদিন আগে জানি না, তবে প্রাণগোপাল বলছিল উনি ফিরবেন এখনো দিন 15 পরে। উনি কি এই প্রাণী 3টির ব্যাপারে এতটাই অমনোযোগী? আমি ঠিক করলাম এই স্থানেই আমি আজ রাত কাটাবো। বিকেলের দিকে একবার আশেপাশের থেকে ঘাস পাতা ছিঁড়ে এনে কোনো রকমে খাবারগুলো ওদের নাগাল পর্যন্ত পৌঁছাবো। কিছুটা জায়গা পরিষ্কার করে ওখানে বসলাম পুঁটলিটা রেখে। এখানে বলে রাখি, মানুষ যখন নিজের ইচ্ছার অনুকূলে কাজ করে তখন তার নাওয়া খাওয়ার সময়ের কোনো ঠিক থাকে না। ঠিক যেমন তোমরা অফিস যাও বলে সকাল সকাল স্নান খাওয়া সেরে বেরিয়ে যাও, কিন্তু ছুটির দিন কখনো কখনো দুপুরের খাবার খেতেও দুপুর পেরিয়ে যায়। তাও তো ভালো তোমাদের মাথার উপরে একটা চালা আছে। আমার যুবক বয়সের বেশিরভাগটাই কেটেছে চালচুলোহীন অবস্থায়। স্নান খাওয়ার কোনো ঠিক নেই, পথ হাঁটাটাই ছিল জীবনের মূল লক্ষ্য। খাবার জিনিস যা ভিক্ষে করে পেতাম তাতে অবশ্যই পুঁটলি ভর্তি থাকতো। আমি পুঁটলি থেকে 2টি পাকা কলা বের করে খেলাম দুপুরের পরে। দিনের আলো কমে আসার সাথে সাথেই পরিবেশে একটা আকস্মিক পরিবর্তন লক্ষ্য করলাম। প্রকৃতি কি আদৌ এত নিঃশব্দে থাকতে পারে? একটা ঝিঁঝি পোকাও কি নেই কোথাও? বাতাসে কেমন একটা পুরনো সেতারের মিহি শব্দ মিশে আছে। দূরে কি কেউ সেতার বাজাচ্ছে? পরক্ষণেই মনে হলো শব্দটা আসছে ওই বিশাল অট্টালিকার ভেতর থেকে। ভ্রম কাটানোর জন্য ছাউনির থেকে বেরিয়ে ধীরে ধীরে বাড়ির মুখ্য দ্বারের সামনে এসে দাঁড়ালাম। না, ভুল নয়, শব্দটা ভেতর থেকেই আসছে। অজস্র অলৌকিক সম্ভাবনা একসাথে মনকে চেপে ধরলে সেই সময় মানুষের অবস্থা কি হয় তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমার পঞ্চেন্দ্রিয় তখন অতিমাত্রায় সজাগ ও সতর্ক। আমি 1 পা 2 পা করে বারান্দায় উঠে এলাম। বাবাজি সত্যিই বলেছিল, আকস্মিকতার এখনো কিছুই দেখিনি আমি। নইলে কি যে বাড়িতে সেই দুপুরের আগের থেকে আছি সেই বাড়ির বারান্দায় মোটা গোল থামের পেছনে একটি আস্ত মানুষ বাঁধা রয়েছে তা এখনো টের না পেয়ে থাকি? দেখলাম একটি বছর 60-এর বৃদ্ধকে অযত্নের সাথে মুখে গামছা দিয়ে বেঁধে রাখা হয়েছে সেখানে। আমি ছুটে গিয়ে তার বাঁধন খুলে দিতেই সে মুখ থুবড়ে পড়ল মোজায়েক করা শক্ত মেঝের ওপর। বললাম, আপনি কে বাবা? আপনার এই অবস্থা হলো কি করে? শীর্ণকায় বৃদ্ধের তখন আর উত্তর দেওয়ার শক্তি নেই। হাতের ইশারায় একটু জল চাইল দেখে আমি দৌড়ে গিয়ে আমার পুঁটলি থেকে ঘটিটা বের করে পুকুর থেকে একটু জল ভরে এনে বৃদ্ধকে খাওয়ালাম। একটু ধাতস্থ হয়ে উনি নিচু গলায় বললেন, সব শেষ করে দেবে, সব শেষ করে দেবে। কি শেষ করে দেওয়ার কথা বলছেন বাবা? বলা মাত্রই বৃদ্ধ সন্দিগ্ধ দৃষ্টিতে আমার দিকে তাকালো।
কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কে কে তুমি? নিশ্চয়ই নিশ্চয়ই ও তোমাকে পাঠিয়েছে। বলেই সে বৃদ্ধ আমায় ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে গেল গ্রামের পথ ধরে। আমি বিস্ময়ে থমথমে খেয়ে গেছি। তখন রহস্যের জাল যেন আমায় আষ্টে পিষ্টে পেঁচিয়ে ধরেছে। এমন সময় আবার শুনলাম ওই সেতারের শব্দ। অন্দর মহলের থেকেই আসছে শব্দটা, এখন আমি নিশ্চিত। আমি পা টিপে টিপে মূল ফটকের সামনে এসে বন্ধ দরজায় কান পাততেই আমার মাথার মৃদু চাপেই দরজাটা খুলে গেল। আমি চমকে উঠে খানিকটা পিছিয়ে এসে অবাক হয়ে ভেতরের দিকে চাইলাম। বন্ধ দরজার অপর দিকে যে একটা চলমান জীবনযাপনের দৃষ্টান্ত রয়েছে তা এতক্ষণ আমি বুঝতেই পারিনি। না, তা কি করে সম্ভব? আমি নিজের চোখে দেখেছি বাড়ির দরজায় একটা মস্ত বড় তালা ঝুলছে, তবে ভয়ে আমার শরীর জমে গেছে মনে হলো। দরজার ওপারে এক বিশাল হল ঘরে কোনো কারণে এক জরুরি সভা চলছে বলে মনে হয়। সবার দৃষ্টি অপেক্ষাকৃত উঁচু একটি ফরাস পাতা তক্তপোষের দিকে। আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে তাদের সঙ্গীর ভূমিকাই পালন করলাম। খানিক বাদে ওই তক্তপোষের ওপর একজন লম্বা চওড়া জমিদার গোছের লোক এসে উপনিবেশ করলেন। গায়ের রং ফর্সা, ঠোঁটের ওপর একটি কালো কুচকুচে শাঁসালো গোঁপ, চোখের চাউনি বাঘের মতো হিংস্র। হুকুমের ভঙ্গিতে বললেন, যতীন যেন কালকের সূর্যের আলো না দেখে। তার মৃত্যু সংবাদ আমায় যেই আগে দেবে তাকে আমি বিশেষভাবে পুরস্কৃত করব। কি ভয়ঙ্কর সে কণ্ঠস্বর! বাকিদের কি হলো জানি না, আমার রোমাঞ্চিত হৃৎপিণ্ড এই প্রস্তাবে আরো একটু বিক্ষিপ্ত হয়ে গেল। সামনে বসা ব্যক্তিদের মধ্যে একজন বললেন, কিন্তু জমিদার বাবু, ওর একটা ছোট ছেলে আছে, তার নাম প্রাণ গোপাল। এই বয়সে বাপ চলে গেলে। আমি কিছু শুনতে চাই না, সে বড় হলে দেখা যাবে। এই আদেশ পাওয়া মাত্রই কয়েকজন উঠে ঘরের থেকে বেরোনোর উপক্রম করতেই আমি ছুটে আবার আস্তাবলের সেই স্থানটিতে চলে এলাম। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, কই কেউ তো বেরিয়ে এলো না। অবাক হয়ে বারান্দার সিঁড়িগুলির দিকে চেয়ে আছি। এমন সময় যে মানুষটি বারান্দা থেকে নেমে এলো তাকে দেখে আমি আর কোনো কিছু জ্ঞানলব্ধ রাখার মতো রইলাম না। তারানাথ চুপ করে গেল। বুঝলাম ঘটনার ভয়াবহতা প্রতি মুহূর্তে তারানাথকে ভয়ঙ্করভাবে আতঙ্কিত করে তুলছে। মিনিট দুয়েক চুপ করে থাকার পর প্রশ্ন করলাম, কাকে দেখলেন ঠাকুরমশাই? তারানাথ মাথা নিচু করেই বলল, দেখলাম কুঞ্জতলার সেই সাধুকে, যে আমাকে এই জমিদার বাড়ি আসার নির্দেশ দিয়েছিলেন। আমি হাত জোড় করে তার দিকে এগিয়ে যাব ভাবছি, এমন সময় আমার মনোযোগে বিচ্ছেদ ঘটল ঘোড়ার তীক্ষ্ণ ডাকে। মুহূর্তের জন্য সেদিকে চোখ ঘোরাতেই সামনের দৃষ্টান্ত উধাও হয়েছে। সঙ্গে সঙ্গে মাথায় এক প্রবল উদ্দীপনা অনুভব করলাম। অন্ধকার চারিদিককে গ্রাস করল আমার বিচার বুদ্ধিকেও। জ্ঞান ফিরল যখন, তখন বোধহয় মাঝরাত। অন্ধকারের পরিমাণ এতটাই, চোখ খুলে আছি না বন্ধ করে আছি বোঝার উপায় নেই। কিন্তু এই সময়ের পরিবেশ কিন্তু পুরোপুরি নিস্তব্ধ নয়। কিছু একটা শব্দ আসছে, ফট ফট করে কোনো একটা শব্দ হচ্ছে অনতি দূরে। এই শব্দের সাথে আমি পরিচিত।
ঠিক ধুনিতে কাঠের গাঁট ফাটার সময় যেমন শব্দ হয়, এটা সেই রকমই শব্দ। আমি পা টিপে টিপে ছাউনির থেকে বেরিয়ে বাড়ির এক প্রান্ত থেকে আর এক প্রান্তে এলাম, কিন্তু তেমন কিছু চোখে পড়ল না। বাঁদিকের পুকুর ও বাড়ির ভিতরের মাঝখানের অংশটুকুর মধ্যে একটা সরু পায়ে হাঁটা পথ আছে, তা আলো থাকতেই লক্ষ্য করেছিলাম। কৌতূহলবশত সেই পথই ধরলাম বাড়ির পেছন দিকটা একবার দেখে আসার জন্য। অন্ধকারে সন্তর্পণে বেশ খানিকটা এগিয়েছি, এমন সময় লক্ষ্য করলাম পেছন দিকের থেকে একটা হলদে আলোর আভা বেরিয়ে আসছে পুকুর পাড় বরাবর। স্বাভাবিকভাবেই আমার স্নায়বিক প্রতিক্রিয়া আমায় আরো বেশি মাত্রায় সতর্ক করে ফেলল। ধীরে ধীরে শেষ প্রান্তে পৌঁছে দেওয়ালের কোণ থেকে উঁকি মারতেই দেখলাম একটি লোক আকাশের দিকে দুই বাহু উন্মুক্ত করে চোখ বুজে কাউকে আহ্বান করার ভঙ্গিতে নিচু স্বরে মন্ত্র উচ্চারণ করে চলেছে। লোকটি আমার খুব পরিচিত, রায়বাড়ির জমিদার শ্রীধর রায়ের প্রধান ভৃত্য প্রাণগোপাল বানুজ্জে। পাথরের মতো সেদিকে তাকিয়ে আছি, আর সমস্ত নিকট স্মৃতিগুলিকে গুছিয়ে নেওয়ার কাজ করছে মস্তিষ্ক। মিনিট দশেকের মধ্যেই আনুমানিক সমস্ত কার্য ও কারণের বিশ্লেষণ করে ফেললাম আমি। বিকেলে বাড়ির ভেতরে যেটুকু আমি দেখেছি তার সম্পূর্ণটাই মায়াজাল। কুঞ্জতলার সেই বাবাজি আমায় পৌরাণিক ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন ওই ঘটনার মাধ্যমে। পরক্ষণেই মাথায় এলো, যদি তাই হয় তবে বাড়ির বারান্দায় এখনো কোনো এক বৃদ্ধ আটকা অবস্থায় পড়ে থাকবে। আমি নিঃশব্দে আবার বাড়ির সামনে চলে এলাম। বারান্দায় উঠে মোটা থাম বরাবর হাতড়াতে হাতড়াতে এগোতে থাকলাম। তোমরা হয়তো বুঝতে পারছো তখন আমার পরিস্থিতিটা কি। যা করছি আমি সবটাই আমার বিশ্বাসের উপর নির্ভর করে। যদিও সেই বিশ্বাসী পরিণতি পেল, অন্ধকারের ভেতরে আমার হাতের স্পর্শে প্রথম যেই জীবন্ত জিনিসটি এলো তা একটি মানুষের পা। হাত লাগাতেই একটু গুঙিয়ে উঠল সে। বুঝলাম আমার চিন্তায় ভুল নেই। বৃদ্ধের মুখে গামছা বাঁধা আছে বলেই তার প্রতিক্রিয়া এমন হলো। আমি দ্রুত ওনার মুখের বাঁধন খুলে দিতেই উনি সবিস্ময়ে বলে উঠলেন, কে কে কে? আমি ওনার মুখ অনুমান করে হাত দিয়ে চেপে ধরে নিচু স্বরে বললাম, আস্তে, জোরে কথা বলবেন না। আমি তারানাথ চক্রবর্তী, আপনার উপকার করতে এসেছি। বৃদ্ধ ঢোক গিলে বললে, বাবা, প্রাণগোপাল সব শেষ করে ফেলবে, তুমি কর্তাবাবুকে বাঁচাও। আমি ওনার হাত ধরে দ্রুত পায়ে জমিদার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে একটা জঙ্গলাকীর্ণ জায়গায় নিয়ে চলে এলাম। বললাম, আপনি কি আমায় বলতে পারেন আসলে ব্যাপারটা কি চলছে? এই প্রশ্নটি আমি করেছিলাম আমার ধারণাটিকে পরিণতি দেওয়ার জন্য। বৃদ্ধ খানিক চুপ করে থেকে বলতে শুরু করলেন, আজ থেকে বহু বছর আগের কথা। আমি তখনও এই জমিদার বাড়ির আস্তাবলেই ঘোড়া দেখাশোনার কাজ করতাম। জমিদার শ্রীধর রায়ের পিতা রাজশেখর রায় খুব প্রজা বিদ্বেষী জমিদার ছিল। জমি ভাগে দিয়ে মানুষকে চাষ করিয়ে তার প্রাপ্য পারিশ্রমিকটুকু দিত না। একদিন যতীন ব্যানার্জি নামে একজন কৃষক জমিদার সভায় আসলো প্রতিবাদ জানাতে। জমিদার মশাই, হয় আমায় আমার ভাগের ফসল দিন, নইলে সেই ফসলের সমতুল্য অর্থ আমায় বুঝিয়ে দিন, নইলে আমি এখান থেকে নড়ব না। এই কথা শুনে জমিদার বাবু তখনকার মতো পিঠে হাত বুলিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেয়।
তারপর সেই রাতেই লোক লাগিয়ে যতীনকে খুন করায় ওই জমিদার। এই প্রাণগোপাল তখন কত ছোট। তখন এখনকার জমিদার শ্রীধর রায়ও ছোট ছিল। আমি সবটাই জানি গো। আজকের থেকে তো আর এই বাড়িতে না। এর আগে এই বাড়ি কোনোদিনও পুরোপুরি লোক শূন্য হয়নি। এত বছর পরে প্রাণগোপাল এই সুযোগ পেয়েছে, সে কি আর ছাড়ে? এই ধারণাই আমি করেছিলাম। তাহলে তোমরাই বলো, ঘটনাটা কোন স্থান থেকে কোন স্থানে এলো? প্রাণগোপালের মধ্যে এমন কূটসংকল্প রয়েছে তা তো গুণাক্ষরেও টের পাইনি। ভোর হওয়া পর্যন্ত ওই বৃদ্ধকে নিয়ে সেই জঙ্গলেই বসে রইলাম। আলো ফোঁটা মাত্র আমি ওই বৃদ্ধকে বারান্দায় বসিয়ে ছুটে গেলাম জমিদার বাড়ির পেছনের ওই নির্দিষ্ট স্থানে। জানতাম প্রাণগোপাল সেখানে সকাল পর্যন্ত থাকবে না। কয়েকটা পোড়া কাঠ আর একটা ছক ছাড়া সেখানে কিছুই অবশিষ্ট নেই। এই ছক চিনতে শিখিয়েছিলেন আমায় মুর্শিদাবাদ জেলার এক প্রত্যন্ত গ্রামের সাধু। তার সাথে আমি বেশ কয়েকদিন শ্মশানে রাত কাটিয়েছিলাম, সে গল্প তোমাদের আগেই বলেছি। তো এই বিদ্বেষ সেদিন আমার কাজে এলো। খুঁটিয়ে দেখে অনেক গণনার পর ছকে অঙ্কিত যন্ত্রকে চিনতে পারলাম। প্রাণগোপাল ওখানে বেতাল আহ্বানের চতুষ্কোণ তৈরি করেছে এবং আমার অভিজ্ঞতা যা বলে সেই কাজ সে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করেছে, অর্থাৎ বেতাল জাগ্রত হয়েছে। আমি সময় নষ্ট না করে দ্রুত আবার বারান্দায় ফিরে এলাম। বললাম, আপনি কি জানেন জমিদার বাবুর মেসোমশাইয়ের বাড়ি কোথায়? লোকটি আমার উৎকণ্ঠা দেখেই বিপদের পূর্বাভাস পেল। বলল, হ্যাঁ বাবা, চিনি। এই তো ঠাকুরপুকুর গ্রামেই। ওই মনে করো মাইল 6 দূরত্ব। চলুন নিয়ে চলুন আমায়। বলে ছুট লাগালাম ঠাকুর পাড়ার উদ্দেশ্যে। পৌঁছালাম যখন তখন প্রায় সকাল 11টা। বাড়ির উঠোনে জমিদার শ্রীধর রায় বসে তামাক খাচ্ছিলেন। বৃদ্ধ কিছু বলার আগেই আমি ব্যস্ত হয়ে সবটা বললাম জমিদারকে। উনি আমায় উঠোনে পাতা খাটিয়ার উপর বসিয়ে বললেন, আমার মনে হয় বৃথায় এতটা ভয় পাচ্ছি আমরা। হয়তো আপনার গণনায় কোনো ভুল আছে। আমি বুঝতে পারছি রায়মশাই, কিন্তু এক প্রজন্মের পাপ ভঞ্জন না হলে তার প্রভাব চলতে থাকে পর্যায়ক্রমে। চিন্তা করবেন না রায়মশাই, আমি জীবিত অবস্থায় আপনার কিছু হতে দেব না। বাড়ির সকলকে ডেকে পাঠান, আমার প্রত্যেকের সাথে একটা বিশেষ কথা আছে। জমিদার শ্রীধর রায় আমার পাশে দাঁড়িয়ে থাকা বৃদ্ধকে চোখের ইশারায় এই নির্দেশ পালন করতে পাঠিয়ে দিলেন। 5 মিনিটের মধ্যে সবাই চলে এলে আমি বললাম, সবাই মনোযোগ দিয়ে আমার কথা শুনুন এবং এটিকে জমিদার মশাইয়ের আদেশ হিসেবেই সবাই রক্ষা করবেন এই আশা রাখব। আজ সন্ধ্যা নামার পর কেউ ঘর থেকে বেরোবেন না এবং বাড়ির সকলে এক ঘরে থাকবেন আজকের রাতটা। জমিদারের আদেশ বলে কথা। কেউ আমার কথা শুনে মুখে রাগ কাটল না। সবটা গুছিয়ে সবাইকে বলাতে জমিদারের একটু সংকোচ বোধ হচ্ছে তা আজ করতে পেরেছিলাম। কথায় আছে না, আসন্ন বিপদের কথা শুনলে মানুষ কিছু কিছু সময় বিচার বুদ্ধি হারিয়ে ফেলে। জমিদারেরও সেটার বিপরীত হলো না। এখানে বলে রাখি, মাধব ঘোষের বাড়ির ঘটনাটা কিন্তু তখনও আমার জীবনে ঘটেনি। যদি ঘটতো তাহলেই বরং ভালো হতো। তারানাথ মাথা নিচু করে নারকেলের মালা দিয়ে বানানো ছাইদানিটার দিকে এক মনে চেয়ে রইল। বুঝলাম ঘটনা শেষটি নিশ্চয়ই আশানুরূপ ফল দেয়নি। কিশোরীর ধৈর্য মানল না, ও প্রশ্ন করেই বসল, শ্রীধর রায়কে কি আর বাঁচানো যায়নি?
তারানাথ ধীরে সুস্থে আরও একটা সিগারেট ধরিয়ে আবার বলতে শুরু করল। সেদিন সন্ধ্যা নামলে আমি পুরো বাড়ি গাত্রবন্ধন করে সকলের সাথে একটি ঘরে দরজার কপাট সম্মুখে বসে রইলাম। কারোর মুখে কোনো কথা নেই, সবার দৃষ্টি আমার দিকে স্থির। দূরের কোনো বাড়ির থেকে পদাবলী কীর্তনের শব্দ ঝোড়ো বাতাসে পাক খেতে খেতে কানে আসছে। আকাশ কখন এত ভারী হয়ে এসেছে বোঝা যায়নি। খানিক বাদে বাদেই গুরু গম্ভীর শব্দ তুলে আসন্ন দুর্যোগের ইঙ্গিত দিচ্ছে। হয়তো আধা ঘন্টা হবে, তারপরেই নামল তুমুল বৃষ্টি। বাড়ির আশেপাশের গাছগুলো মৃদু হাওয়ায় দুলতে দুলতে যেন কোনো একটা ব্যাপারে সতর্ক করে চলেছে অবিরত। এমনভাবেই আরও ঘন্টা দুয়েক গেল, তখনও কোনো কিছু ঘটেনি। তবে সত্যি ভোর 4টে পর্যন্তও যখন কিছু ঘটল না, আমি শান্ত দৃষ্টিতে জমিদারের দিকে চেয়ে বললাম, রায়মশাই, আপনার কথাই হয়তো ঠিক, আমারই কোথাও ভুল হয়েছে। জমিদার শ্রীধর রায় মাটির মানুষ, উষ্ণ হেসে বললেন, এরকমটা হতেই পারে ঠাকুর মশাই, তবে আপনি যে সম্ভাবনার কথা বললেন তা যে ভবিষ্যতে ঘটবে না তার কোনো নিশ্চিতই নেই। আমি প্রাণগোপালকে বাড়ি ফিরিয়ে পুলিশের হাতে তুলে দেব, আর আপনিও বেশ কয়েকটা দিন আমার বাড়িতে থাকবেন ঠাকুর মশাই। সামনে একটা মানতের কালী পুজো দেব। বললাম, মানতটা নিশ্চয়ই আজই করেছেন? জমিদার আমার দিকে উজ্জ্বল দৃষ্টিতে চেয়ে বললেন, হ্যাঁ ঠাকুর মশাই, আজই করেছি, কিন্তু... কথা শেষ হওয়ার আগেই আমি বললাম, আপনার এই আস্তাবল কর্মী না থাকলে বোধহয় এটুকুও করতে পারতাম না। হারু কাকা বলা যায় আমায় কোলে পিঠে করে মানুষ করেছে। অনেক পুরনো সদস্য উনি রাজবাড়ির। কথাটা ঘুরিয়ে দিলাম, কারণ আমার তখন কোনো ক্ষমতার চর্চা করতে ইচ্ছে করছিল না। আমি জানতাম কিছু একটা এমন হয়েছে যেটা আমি ধরতে পারলাম না। মনে মনে ওই কুঞ্জতলার বাবাজিকে অনেকবার স্মরণ করেছিলাম, কিন্তু উনি আদৌ সূক্ষ্ম শরীরের অধিকারী কিনা তা তো আমি জানি না। একথায় তিনি আমায় আর দেখা দিলেন না। সকাল হতেই জমিদার বাড়ি ফেরার তোড়জোড় শুরু করলেন। ওনার যে আর এক ফোঁটাও আতিথ্য গ্রহণের ইচ্ছে জীবিত থাকবে না সেটা মোটেই অস্বাভাবিক নয়। তবে মনে আমার সাড়া যখন দিয়েছে তখন কিছু একটা ঘটেছে বা ঘটবে তা আমি জানতাম। একই গরুর গাড়িতে চেপে রায়বাড়িতে ফিরে এলাম আমরা। জমিদার শ্রীধর প্রধান দরজা খুলে আমায় ভেতরে আহ্বান করলেন। এমন সময়, কথা বাবা, কি সর্বনাশ হয়ে গেল! এই শহরটা তুমি কি করলে? আমিও রায়মশাই ছুটে বাইরে এসে দেখি হারু আস্তাবলের সামনে হাঁটুতে ভর দিয়ে বসে চিৎকার করে কাঁদছে। আমরা ছুটে গেলাম সেদিকে। ও দৃষ্টি অনুসরণ করে দেখি অত বড় ঘোড়া তিনটিকে হয়তো তার থেকেও বড় কোনো প্রাণী এসে খুবলে খুবলে ছিন্ন বিচ্ছিন্ন করেছে। এখনো ক্ষত স্থানগুলো জীবিত। জমিদার শ্রীধর রায় বিস্মিত হয়ে বললেন, ঠাকুরমশাই, তবে কি? আমি সংক্ষিপ্ত উত্তরে বললাম, রায়মশাই, দোষটা আমারই। আমি আপনাকে বাঁচাতে গিয়ে এই অবলা প্রাণীগুলোর কথা ভুলেই গেছিলাম। জমিদার শ্রীধর রায়ের মনে তখন কি চলছে জানি না, কিন্তু বলতে বাধা নেই আমার চোখের পাতা ভিজে এলো নিমেষেই। নিজেকে একটু সংযত করে বললাম, যদি আপনার আপত্তি না থাকে তবে এই আস্তাবল আবার পরিপূর্ণ করে তুলবেন। আমি সত্যি ক্ষমার অযোগ্য হয়ে পড়েছি রায়মশাই, দয়া করে আমায় অনুমতি দিন। আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। জমিদার মশাই আমার হাত চেপে ধরে বললেন, ঠাকুরমশাই, আপনি আমার ত্রাণদাতা, এবং আমি নিশ্চিত আপনি কোনো মতেই এই অবস্থা শিকার হতে চাননি।
ভগবান অবশ্যই আপনাকে সুবিচারের অধিকারীর তালিকায় রাখবেন। তবুও আপনি সাম্প্রতিক দুর্ঘটনার বাতাবরণ থেকে দূরে থাকতে চাইলে আমি আপনাকে বাধা দেব না, কিন্তু সামনের শনিবারে বাড়িতে পুজো রাখবো এবং আপনার কথা মতো সেদিনই বাড়িতে আরও 3টি পোষ্য এনে তাদের জন্য নিজেকে উৎসর্গ করব। তাই আমার বিনীত অনুরোধ, ওই দিনটা আপনি এ বাড়িতে আসবেন। এরপরেও না বলাটা আমার শোভা পায় না, তাই সম্মতিসূচক মাথা নেড়ে সেদিন ও বাড়ি থেকে বিদায় নিলাম। আমি জানতাম প্রাণগোপাল আর এই অঞ্চলে থাকবে না এবং ও অবশ্যই জেনে গেছে যে শ্রীধর রায় ওর কৃত্তির সম্বন্ধে এখন সম্পূর্ণ অবগত। হেঁটে হেঁটে যখন তার বাড়ির সামনে গেলাম, দেখলাম ওর ঘরে তালা মারা। মনে অনুশোচনার ঝড় বইছে তখন। শরীরও যেন হঠাৎ দুর্বল হয়ে পড়েছে। ক্লান্ত পায়ে কুঞ্জতলার ওই ভগ্ন প্রায় রাজবাড়ির পেছনে আমার পথ প্রদর্শকের স্মরণে উপস্থিত হলাম। পৌঁছে দেখি আজও কয়েকজন সাধু গোছের লোক গোল হয়ে বসে তামাক টানছেন। মুখে প্রত্যেকেরই কেমন একটা ঘোর ঘোর ভাব। আমার দিকে তাকিয়ে একজন ঘোলা গলায় বললেন, তামাক খাবে? আমি বুঝলাম এদের সংকল্প ভালো নয় এবং এরা ভেক ধরা সাধু। তন্ত্র সাধনা কি তার দৃষ্টান্তও এদের দূর দূরান্তের ইতিহাসেও নেই। বহু সাধক সঙ্গ করেছি আমি, তবে এদের মতো কুৎসিত দৃষ্টিভঙ্গি কাউর দেখিনি। হাঁটতে হাঁটতে একটি মোটা শিশু গাছের তলায় এসে একটু বিশ্রাম নেব বলে বসেছি। এমন সময় ডাক শুনলাম, তারানাথ। হঠাৎ সামনের দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম। আমার সামনে সেই বাবাজি এসে দাঁড়িয়েছে। কখন এত নিঃশব্দে, এত অতর্কিত আমি একবারের জন্য টের পাইনি। আমার কাছে সমস্ত ব্যাপারটা ইন্দ্রজালের মতো ঠেকল বলেই আমি চমকে উঠলাম। বাবাজি বললেন, দুশ্চিন্তা করো না, তুমি তোমার সাধ্য মতন যতটুকু পেরেছ করেছ। অপরাধী শাস্তি পাবে। বেতাল কাজ শেষ করে ফিরে এলে তাকে আবার মন্ত্রবন্ধিনী দিয়ে আবদ্ধ করতে হয়। কিন্তু প্রাণগোপাল তোমার পিছু করে শ্রীধর রায়ের মেসমশায়ের বাড়ি পর্যন্ত গেছিল। উনি সব জানতে পেরেছে জেনে ওই স্থান থেকেই পরিমরি করে পালিয়ে যায়। আমার কথা মন দিয়ে শোনো, বেতাল এখন ওই বাড়ির চারিপাশেই ঘোরাঘুরি করছে, তবে কারোর ক্ষতি করবে না। আমি তোমায় এটা পঞ্চগব্য দিয়ে যাচ্ছি। কালী পুজোর যজ্ঞের আগুনে তা শস্ত্রায়নের বীজ মন্ত্র স্মরণ করে আহুতি দিও। আমি ষষ্ঠাঙ্গে প্রণাম করে জিজ্ঞেস করলাম, বাবাজি, আপনার শুভ নামটি কি আমি জানতে পারি? বাবাজি আমায় অবাক করে বললেন, নাম জানতেই পারো, তবে এরপরে কখনো আমায় দেখলে হয়তো নাও চিনতে পারো। পরক্ষণেই আমার দেহ মন অবশ হয়ে উঠল। আমার জ্ঞানও বোধহয় ছিল তারপরে আর কয়েক সেকেন্ড। তারপর কি ঘটল আমি আর কিছুই জানি না। ঘুম ভাঙল পরদিন সকালে। প্রথমটায় ঠিক করতে পারছিলাম না কোথায় আছি আমি। তখনই চোখ পড়ল আমার চোখের সামনে পড়ে থাকা একটা লাল চেলিতে বাঁধা গোল বস্তুর ওপর। মাথায় এলো এটাই তবে ওই বাবাজির দিয়ে যাওয়া পঞ্চগব্য। মাঝের 2 দিন ওই গাছের গোড়ায় বসেই বাবাজি স্মরণ করে কাটিয়ে দিলাম। না, তিনি আর দেখা দিলেন না। শনিবার বিকেল নাগাদ আমি রওনা দিলাম জমিদার বাড়ির উদ্দেশ্যে। সে কি আয়োজন! সম্পূর্ণ জমিদার বাড়ির প্রাঙ্গণ ছেয়ে দেওয়া হয়েছে এক মস্ত বড় শামিয়ানার চাদরে। গোবর ছড়া দেওয়া উঠোনে ইতস্তত গায়ের মেয়েরা বসে বসে জবা ফুলের মালা গাঁথছে। আস্তাবলের সামনে বাঁধা রয়েছে 3টি বড় বড় ঘোড়া। এক কথায় মনের উপরে ছেয়ে থাকা কালো মেঘ একটু হলেও পাতলা হয়ে আলোক বিচ্ছুতি প্রস্তুতি নিল। জমিদার শ্রীধর রায় আমায় পেয়ে বেজায় খুশি হলেন। তবে আমি বা সে কেউই জানতাম না আজ রাতে এমন একটি ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে।
পুরোহিতের পেছনে আমি ও জমিদার মশাই পাশাপাশি বসলাম। উনি নিচু গলায় বললেন, প্রাণগোপালের বাড়িতে লোক পাঠিয়েছিলাম, ও পালিয়েছে। আমি কিছু বললাম না, কারণ আমি সেই দিনই জানতাম যে ও আর এই অঞ্চলে থাকবে না। প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন হলে পুরোহিত মশাই যজ্ঞের বেদিতে আগুন ধরালেন। আমি সুযোগ খুঁজতে শুরু করলাম, কখন ওনার অগোচরে এই পঞ্চগব্য আহুতি দেব এই যজ্ঞানলে। মনের মধ্যে বীর করে চলেছি সস্তায়নের বীজ মন্ত্র। এমন সময় পুরোহিত মশাই বেল কাঠ ভাঙতে পেছন দিকে ঘুরলেন, আর আমি ছুড়ে দিলাম ওই বস্তুটি যজ্ঞের আগুনে। তোমাদের কি বলবো, নিভে আসা কাঠের উপরে হঠাৎ কেরোসিন ঢেলে দিলে যেমন দপ করে আগুন জ্বলে ওঠে, ঠিক তেমন দৃশ্যের সম্মুখীন হলাম। আগুন উঠল প্রায় ফুট 10 ওপরে। জমিদার মশাইয়ের মুখে একটা বিস্ময়ের শব্দ হলো। পুরোহিত মশাই কিছুটা পিছিয়ে এলেন বেদির থেকে, বললেন, এ কি, আবার কি? এমন সময় লক্ষ্য করলাম কৃষ্ণবর্ণের মানত কালীর হাতে ধরা খাঁড়া থেকে তাজা রক্ত পড়ছে যজ্ঞের বেদির কিছু তফাতে। পুরোহিত মশাই আতঙ্কিত হয়ে উঠে দাঁড়ালেন। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দৌড় দিলেন গ্রামের রাস্তার দিকে। আমি জমিদার মশাইকে বললাম, প্রণাম করুন জমিদার মশাই, মা আপনার মানত স্বীকার করেছেন। জয় মা তারা। এই ঘটনার পরে কি আর কোনো যুক্তিতর্ক মনের মধ্যে স্থান পায়? মন্ত্রমুগ্ধের মতো উনি আমার সমস্ত নির্দেশ পালন করলেন। আমি বাকি পুজো সম্পন্ন করে ভোর নাগাদ গৃহস্বামীকে দিয়ে মাকে বিসর্জন দিলাম। তারপরে আরো 2 দিন আমি ওই বাড়িতে ছিলাম। আমায় শুধু বিশেষভাবে আপ্যায়ন করা হলো তা নয়, 2 দিন পরে যখন ও বাড়ি থেকে বিদায় নিয়ে ফিরছি, জমিদার বাবু আমায় যথাসম্ভব খাবার দাবার ফল দিয়ে আমার পুটলি ভারী করে দিলেন। আরো কয়েকদিন ওই গ্রামের একটি জঙ্গলে আস্থানা বানিয়ে আরামে দিন কাটিয়ে আবার বেরিয়ে পড়লাম দেশান্তরে। নন্দনপুর গ্রামের মুখে যখন পৌঁছেছি, দেখি একটা স্থানে বেশ জটলা সৃষ্টি হয়েছে। ভিড় ঠেলে যখন তার কেন্দ্রবিন্দুতে পৌঁছালাম, দেখলাম ভিড়ের কারণ একটি মৃতদেহ, এবং মৃতদেহটি আমার এই কাহিনীর প্রথম পরিচিত মানুষের, অর্থাৎ প্রাণগোপাল বানুজ্যের। গলার কাছে একটা ধারালো অস্ত্র দিয়ে কোপানোর দাগ স্পষ্ট। 2-3 দিনের পুরনো মরা দেখলেই বোঝা যায় সাধারণ অবস্থা থেকে সে দেহ খানিক ফুলে উঠেছে। আমার পাশে দাঁড়িয়ে থাকা এক যুবককে প্রশ্ন করলাম, এনার পরিচয় জানা গেছে কি? না, অনেকেই দেখলো কেউ চেনে না। গ্রামে একজন কাঠুরে জঙ্গলে কাঠ কাটতে গিয়ে দেখে একটা কাঁথা কম্বল জড়ো করা স্তূপের ওপরে এই মৃতদেহটি পড়ে আছে। দেখা যাক, পুলিশ না আসলে কিছু বলা যাচ্ছে না। আমি বেরিয়ে এলাম ওই জটলা থেকে। অতর্কিতেই আমার জড়ো হাত স্পর্শ করল ললাট। মুখ থেকে উচ্চারিত হলো, জয় তারা। রাজপ্রতাপের ঠেকে আপনারা শুনছিলেন একটি তান্ত্রিক ফ্যান ফিকশন গল্প, রায়বাড়িতে জিনের দাপট। গল্পটির বিভিন্ন চরিত্রে আদিত্য, দীপ, রাকেশ, সন্তু এবং রাজপ্রতাপের ঠেকের অন্যান্য কলাকুশলীরা। গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ খুব শীঘ্রই আসতে চলেছে তারানাথের বেশ কিছু বিশেষ একক গল্প, যে ধরনের রোমহর্ষক অভিযান আপনারা এর আগে অন্য কোনো জায়গায় শোনেননি, এমনকি রাজপ্রতাপের ঠেকেও নয়। তো দ্রুত ফিরব আবার পরবর্তী গল্প নিয়ে। ততদিন সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।